হ্যালো। আচ্ছা, আমরা গত ক্লাসে হচ্ছে কি পড়ছিলাম, কোর্সিলি পর্যন্ত পড়ছিলাম। আর এতদিন হচ্ছে আমার গ্রাফিক্স প্যানে প্রচুর করে ময়লা জমছিল, সেই জন্য হচ্ছে আমার মানে লিখে লিখে পড়াইতে পারিনি। ইয়াতে পড়াইতেছে, রিডিং দিয়ে পড়াইতেছে, এখন থেকে লিখে লিখে পড়াবো। কথাই না না কথা হচ্ছে কৌটুক, আমাদের কৌটুক শেষ হয়েছিল। নিউক্লিয়াস তো আমরা এখনো যাইনি না। আচ্ছা, কোষ গহ্বরও যাই নাই, পারক্সিজমও যাই নাই, কোষীয় কঙ্কালও যাই নাই, সেন্ট্রিওল, আচ্ছা লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্ট পর্যন্ত শেষ হয়েছিল আর কি, প্লাস্টিক পর্যন্ত। আজকে হচ্ছে সেন্ট্রিওল থেকে শুরু। তাহলে তাহলে হচ্ছে কি সেন্ট্রিওল থেকে পড়াবো আজকে। দাঁড়া। আচ্ছা, সেন্ট্রিওল আমি অনেকদিন লিখি নাই, সেজন্য লেখা খুব বাজে হইতে পারে। যাই হোক, সেন্ট্রিওল সেন্ট্রিওল হচ্ছে যে আবিষ্কার করছে যে ভন বার্ডেন। সেন্ট্রিওল আবিষ্কার করছে কে? সেন্ট্রিওল আবিষ্কার করছে ভন বার্ডেন। ভন বার্ডেন। আচ্ছা, সেন্ট্রিওল এটা কোথায় পাওয়া যায়? প্রথম কথা হচ্ছে সেন্ট্রিওল পাওয়া যায় প্রাণী কোষে। প্রাণী কোষে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? প্রাণী কোষে পাওয়া যায়। প্রাণী কোষে পাওয়া যায়। কিছু কিছু উদ্ভিদ কোষে পাওয়া যায়, তবে সব উদ্ভিদ কোষে পাওয়া যায়। মূলত হচ্ছে ছত্রাক আর হচ্ছে নগ্নবীজী উদ্ভিদে সেন্ট্রিওল পাওয়া যায়, বাট বাকি উদ্ভিদে সেন্ট্রিওল পাওয়া যায় না। সেন্ট্রিওল পাওয়া যায় কোথায়? প্রাণী কোষে পাওয়া যায়। এটা একটা তথ্য। আরেকটা হচ্ছে যে প্রাণী কোষে পাওয়া যায়, ঠিক আছে। সেন্ট্রিওল কোথায় অবস্থান করে? সেন্ট্রিওল হচ্ছে নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে। নিউক্লিয়াসের কাছাকাছি অবস্থান করে। কাছাকাছি অবস্থান করে। আচ্ছা, এটার একটা বিশেষ গুণ হচ্ছে এটা স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন। এর বিশেষ গুণটা কি? স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন। একটু আচ্ছা, এটার বিশেষ গুণটা কি? এটার বিশেষ গুণ হচ্ছে স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন। আমি স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন জিনিসটা কি বুঝাচ্ছি। স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন। আচ্ছা, হোয়াট ইজ স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন? স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন মানে হচ্ছে নিজে নিজে জন্ম দিতে পারে, ঠিক আছে। একটা সেন্ট্রিওল থেকে আরেকটা সেন্ট্রিওলে জন্ম হতে পারে বা দিতে পারে, আর দেয়ও। সেজন্য ওদের এইটা হচ্ছে বিশেষ গুণ যে স্বপ্রজনন ক্ষমতা সম্পন্ন। আচ্ছা, এখন কথা হচ্ছে সেন্ট্রিওল দেখতে কেমন। সেন্ট্রিওল দেখতে একটা হচ্ছে যে নলের মতন। আমি যদি একটা সেন্ট্রিওল আঁকি, এই যে একটা নলের মতন, ছোট নলের মতন, সিলিন্ডার টাইপ আর কি। আচ্ছা, এই ছোট নলের মধ্যে এদিকে হচ্ছে যে ফাঁকা গহ্বর, এই পুরাটা হচ্ছে ফাঁকা গহ্বর, এটা দেখে বোঝা যাচ্ছে। এটাও ফাঁকা, ফাঁকা, এটাও ফাঁকা। মোট কথা একটা কাপ নিলে বা একটা জগ নিলে জগের দুই পাশেই ফাঁকা। এটা হচ্ছে ফুল ফাঁকা একটা গহ্বর এই জায়গায়। আচ্ছা, এখন প্রতিটি সেন্ট্রিওল, এই যে এইটা একটা সেন্ট্রিওল আঁকলাম, এই প্রতিটা সেন্ট্রিওল আবার ৯টা ত্রয়ী অনুনালিকা নিয়ে গঠিত। ৯টা কি? প্রতিটা সেন্ট্রিওল আবার ৯টি ত্রয়ী অনুনালিকা নিয়ে গঠিত। ৯টি ত্রয়ী অনুনালিকা নিয়ে গঠিত। অনুনালিকা নিয়ে গঠিত। আচ্ছা, ৯টি ত্রয়ী অনুনালিকা নিয়ে গঠিত। এখন ত্রয়ী শব্দটা দেখে আমরা ইজিলি বুঝতে পারি ত্রয়ী মানে কি। ত্রয়ী মানে কি? ত্রয়ী মানে ৩। অনুনালিকার মধ্যে নালিকা ওয়ার্ডটা তো আমরা বুঝছি। ধর এটা একটা নল, এটা একটা কি? নল। এটা একটা ছোট চিকন একটা নল। এরকম আরেকটা নল সাথে সাথে লাগানো আছে, ওর সাথে লাগানো আছে, ওর সাথে লাগানো আছে। এরকম আরো একটা নল, কারণ ত্রয়ী, ত্রয়ী মানে কি ৩। ৩টা নল এই যে একসাথে লাগানো, এই যে একসাথে লাগানো ৩টা নল। এই ৩টা নলকে একত্রে বলা হচ্ছে, এই যে একত্রে বলা হচ্ছে কি? অনুনালিকা। এটা সেজন্য এটাকে বলে ৯টি ত্রয়ী অনুনালিকা নিয়ে গঠিত।
9টি ত্রয়ী অনুনালিকা নিয়ে গঠিত। তার মানে এই 3টা নল মিলে একটা অনুনালিকা হচ্ছে, এরকম 9টা অনুনালিকা নিয়ে গঠিত। এখন 9টা অনুনালিকা কোথায় থাকে? এখন এই 3টা নলকে আমি যদি উপর থেকে দেখি একটা নলের মতন দেখাবে না? একটা নলের মতন দেখাবে না? তো এরকম 9টা অনুনালিকা নিয়ে গঠিত। তো ধর এই 9টা অনুনালিকা হচ্ছে যে এই যে সেন্ট্রিওলের গার মধ্যে থাকে, এই যে সারফেসের মধ্যে থাকে, সারফেসের মধ্যে। আর ভিতরের সাইডটা তো গহ্বর, ফাঁকা স্থান। একটা কাপ চিন্তা কর না, ওই কাপের মতন, জগের মতন, যে যেখানে দুই সাইডে কোনো ঢাকনা নেই, ফাঁকা জায়গা, আর ভিতরটাও গহ্বর। ওকে, এরকম এই একটা, দুইটা, এরকম 9টা অনুনালিকা নিয়ে সারফেসে এরকম গঠিত, 9টা বৃত্তাকারে অবস্থিত এগুলা, এই অনুনালিকাগুলো। যেহেতু সিলিন্ডার না, সিলিন্ডারটা কি বৃত্তাকার না? এই যে বৃত্তাকার না, তাহলে এরকম এরকম 9টা অনুনালিকার মিলে হচ্ছে যে কি সেন্ট্রিওল গঠিত। আর 9টা অনুনালিকা কোথায় থাকে? 9টা অনুনালিকা থাকে হচ্ছে সেন্ট্রিওলের গার মধ্যে। গার মধ্যে মানে কি বডির সারফেসে। আশা করি বুঝাতে পারছি। আচ্ছা, এখন অনুনালিকা 3টা নল দ্বারা গঠিত, এটা তো আমরা জানি। 3টা নল দ্বারা গঠিত, ছোট ছোট চিকন চিকন 3টা নল দ্বারা গঠিত। এই 3টা নলকে আবার নাম আছে। প্রথম নলটার নাম হচ্ছে এ, ঠিক আছে? দ্বিতীয় নলটার নাম হচ্ছে বি, তৃতীয় নলটার নাম হচ্ছে যে সি, এ বি সি, ঠিক আছে? আর এই প্রতিটা নলকে আবার উপনালিকা বলে। যেমন এই একটা কি উপনালিকা, এই একটা কি উপনালিকা, বি একটা কি উপনালিকা, সি একটা কি উপনালিকা। আশা করি বুঝাতে পারছি। ওকে, আচ্ছা, এই যে সেন্ট্রিওল, সেন্ট্রিওল গুলা দেখতে তো এরকম, অলরেডি আমরা জেনে গেছি। এই যে এরকম, এই যে এরকম, এগুলো পানি কষে পাওয়া যায়, ছোট ছোট সিলিন্ডার আকৃতির সেন্ট্রিওল। আচ্ছা, এই সেন্ট্রিওল গুলোর কোষের যে জায়গায় অবস্থান করে, এই সেন্ট্রিওল গুলাকে ঘিরে এক ধরনের রস থাকে। এই সেন্ট্রিওল গুলাকে ঘিরে এক ধরনের রস থাকে। আমি যদি আঁকি, এই যে এই সেন্ট্রিওল গুলাকে ঘিরে এক ধরনের রস থাকে এর চারপাশে। এই যে রস থাকে। তো আমরা তো জানি এগুলাকে কি বলা হয়। প্রথম কথা হচ্ছে এগুলাকে তো বলা হয় সেন্ট্রিওল, এটা আমরা জানি, সেন্ট্রিওল। আচ্ছা, আর এই রসগুলাকে বলা হয় সেন্ট্রোস্ফিয়ার। এই রসগুলাকে কি বলা হয়? সেন্ট্রোস্ফিয়ার, সেন্ট্রোস্ফিয়ার। আচ্ছা, এই সেন্ট্রোস্ফিয়ার আর সেন্ট্রিওল মিলে এই যে একটা গঠন তৈরি করছে, এই যে চারপাশে একটা গঠন তৈরি করছে, এই যে সেন্ট্রোস্ফিয়ার আর সেন্ট্রিওল মিলে যে চারপাশে যে গঠনটা তৈরি করছে, এই যে ওভারঅল যে স্ট্রাকচারটা তৈরি করছে সেন্ট্রোস্ফিয়ার আর সেন্ট্রিওল মিলে, এই পুরো স্ট্রাকচারটাকে বলা হয় সেন্ট্রোজোম। এই পুরো স্ট্রাকচারটাকে কি বলা হয়? সেন্ট্রোসোম। আশা করি বুঝাতে পারছি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এসেনশিয়ালের কাজ কি? এসেনশিয়ালের কাজ কি? কাজগুলো তো আমি বলছি, কাজগুলো হচ্ছে মুখস্থ জিনিস। তবে আমরা যখন কোষ বিভাজন পড়ছিলাম তখন আমরা একটা জিনিস পড়ছিলাম যে কোষ বিভাজনের সময় স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, মাকু আকৃতির স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়, মনে আছে? কোষের দুই পাশে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয় মাকু আকৃতির। তো এগুলো কেন হয় এটাও লেখা ছিল। সেন্ট্রিওলের কারণে হয়, দুই পাশে দুইটা সেন্ট্রিওল থাকে, এদিকে একটা সেন্ট্রিওল অবস্থান করে আর এদিকে একটা সেন্ট্রিওল অবস্থান করে। এগুলোর কারণ হচ্ছে কি মাকু আকৃতির এই স্পিন্ডল যন্ত্র সৃষ্টি হয়। স্পিন্ডল যন্ত্র যেহেতু কোষ বিভাজনের মানে কোষ বিভাজনের প্রসেসের একটা পার্ট, তার মানে কি, তার মানে কি স্পিন্ডল যন্ত্র যদি সৃষ্টি না হয় তাহলে কোষ বিভাজনও হবে না। তার মানে আমরা বলতে পারি যে সেন্ট্রিওল কোষ বিভাজনে সাহায্য করে, স্পিন্ডল যন্ত্র তৈরি করতে সাহায্য করে, এটা আমরা বলতেই পারি, ঠিক না? আচ্ছা, মাকু আকৃতির, মাকু আকৃতির কথাটা যেহেতু আসে বলে দিই। এই যে স্পিন্ডল যন্ত্রগুলো কিসের মতন? মাকু আকৃতির। হ্যাঁ, মাকু আকৃতির মানে কি? মাকু আকৃতির মানে হচ্ছে যে মাঝখানে মোটা, উপর নিচে চিকন। এই যে মাঝখানে মোটা, উপর নিচে চিকন, বুঝতে পারছি? আচ্ছা, তার মানে কাজ আমরা যদি শুরুর কথাটাই বলি, শুরুর প্রথম কাজ হচ্ছে স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে সাহায্য করে, স্পিন্ডল যন্ত্র সৃষ্টিতে সাহায্য করে, সৃষ্টিতে সাহায্য করে, সৃষ্টি। দুই হচ্ছে কি, আরেকটা পয়েন্ট বাড়াই দিবি, যেহেতু সিকিউ লিখবি, সৃজনশীলে আসতে পারে, সৃজনশীলে আসলে পয়েন্ট বাড়াই দিবি, তাহলে কোষ বিভাজনে সাহায্য করে। কারণ স্পিন্ডল যন্ত্র সৃষ্টি না হলে তো কোষ বিভাজন হইতো না, তাই না? কোষ বিভাজন সহায়তা, কোষ বিভাজন সহায়তা করে। এরপর হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, শুক্রাণুর ল্যাজ গঠন করে।
শুক্রাণুর ল্যাজ গঠন করে, এটা এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট। শুক্রাণুর ল্যাজ গঠন, কারণ এমসিকিউতে আসবে নিচে কোনটি শুক্রাণুর ল্যাজ গঠন করে, ল্যাজ, ঠিক আছে, শুক্রাণুর ল্যাজ বলে, এটা অবশ্যই কি হবে, সেন্ট্রিওল হবে। আর আরেকটা কাজ হচ্ছে কি, আরেকটা কাজ হচ্ছে যে সিলিয়া ও ফ্লাজেলা তৈরিতে সহায়তা করে। 4 নম্বরটা আমি এদিকে লিখতেছি, সিলিয়া ও ফ্লাজেলা তৈরিতে সহায়তা করে, সিলিয়া ও ফ্লাজেলা তৈরিতে সহায়তা করে, ফ্লাজেলা তৈরিতে সহায়তা করে, সহায়তা করে, ওকে। সিলিয়া ও ফ্লাজেলা তৈরিতে সহায়তা করে। এখন কথা হচ্ছে সিলিয়াটা কি, সিলিয়া হচ্ছে ধর এটা একটা কোষ, এটা একটা কি কোষ, কোষ থেকে আমাদের গায়ের শরীর থেকে যেমন একটা লোম, ছোট ছোট লোম বের হয় বা লোম আছে আমাদের গায়ের শরীরে, যেমন কোষের এখান থেকে একটা ছোট করে শক্ত লোম যেটা বের হয় এটাকে বলা হয় সিলিয়া, এটাকে কি বলা হয়, সিলিয়া। হ্যাঁ, আর ফ্লাজেলা কি, ফ্লাজেলা হচ্ছে ধর এটা একটা কোষ, কোষ থেকে কোষের যে কোনো সারফেস থেকে একটা সুতার মতন অংশ বের হলে, লম্বা সুতার মতন অংশ বের হলে এটাকে বলা হয় ফ্লাজেলা। সিলিয়া ফ্লাজেলার কাজ কি, ফ্লাজেলা হচ্ছে চলনের সহায়তা করে, আর সিলিয়া হচ্ছে যে কি কোন একটা বস্তুর সাথে অ্যাটাচ হতে সাহায্য করে, ঠিক আছে, কারণ এই সিলিয়াটা কোনার মতো, তো এর কোনো বস্তুতে গিয়ে বসলে শুয়ের মতন ঢুকে যায়, ফলে কি অ্যাটাচ হয়ে যায়। আর ফ্লাজেলা কি করে, ফ্লাজেলা ল্যাজের মতন ল্যাজটা নড়াচড়া করে, ফলে সেলটা সামনের দিকে মুভমেন্ট করতে পারে, মানে চলনের সহায়তা করে। তাহলে এই গেল সেন্ট্রিওল, সেন্ট্রিওল নিয়ে আর কোনো পড়ালেখা নেই, একটু পড়লেই হবে। এবার হচ্ছে সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কাল। এবার কি সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কাল, এখান থেকে প্রশ্ন খুব কম আসে সাইটোস্কেলেটন থেকে, ইন্টারে এটা নিয়ে এত বেশি ডিটেলস নাই। সাইটোস্কেলেটন, স্কেলেটন, আচ্ছা। বায়োলজিতে, বায়োলজিতে সাইটো মানে কি, বায়োলজিতে সাইটো মানে হচ্ছে কোষ, আর স্কেলেটন মানে কি কঙ্কাল, তার মানে কি কোষীয় কঙ্কাল, তাই না? আচ্ছা, কঙ্কাল ওয়ার্ডটা দেখি কি মনে হইতে পারে, মানুষের কঙ্কাল, তাই না? আচ্ছা, আমাদের ভিতরে যে কঙ্কাল থাকে, এই কঙ্কাল আমাদেরকে কি সাহায্য করতেছে, আমাদের একটা দেহের শেপ দিচ্ছে না এই কঙ্কালটা, এই কঙ্কালটা যদি না থাকতো আমাদের দেহের শেপ কি কখনো এরকম হইতো, দেহের শেপ কখনো এরকম হইতো না। ঠিক সেম ভাবে কোষে, এটা ধর একটা কোষ, এটা একটা ধর কোষ, এই কোষের মধ্যে এই ছোট 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 সুতার মতন বা জালের মতন, জালের মতন চারপাশে শক্ত শক্ত কিছু জিনিস থাকে, এই জিনিসগুলোকে বলা হয় সাইটোস্কেলেটন বা কোষীয় কঙ্কাল। এগুলো কোষের জন্য কঙ্কাল, এগুলো কি করে, কোষকে একটা নির্দিষ্ট শেপ দিচ্ছে, এই যে একটা নির্দিষ্ট শেপ আছে কোষের, এই যে একটা নির্দিষ্ট শেপ আছে, এটা কে দিচ্ছে, এই কঙ্কালগুলাই তো দিচ্ছে কোষের যে শেপটা, ওকে। আচ্ছা, কোষীয় কঙ্কাল, এখন এই কঙ্কালগুলা তিন রকমের পাওয়া যায়, ঠিক আছে। কোষীয় কঙ্কাল তার মানে কয় ধরনের, কোষীয় কঙ্কাল তিন ধরনের, কোষীয় কঙ্কাল তিন ধরনের, ওকে। আচ্ছা, এক নাম্বার কি, এক নাম্বার হচ্ছে মাইক্রোটিউবিউলস, এক নাম্বার কি, এক নাম্বার হচ্ছে মাইক্রোটিউবিউলস, দুই নাম্বার কি, দুই নাম্বার হচ্ছে যে মাইক্রোফিলামেন্ট, মাইক্রোফিলামেন্ট, তিন নাম্বার কি, তিন নাম্বার হচ্ছে যে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তিন নাম্বার কি, তিন নাম্বার হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। আশা করি বুঝতে পারছি, এই তিন রকমের কঙ্কাল পাওয়া যায় আর কি। আচ্ছা, এখান থেকে প্রশ্ন বেশি আসবে না, তাই এত মাথা ঘামানোর কিছু নেই। আচ্ছা, তাও আমি পড়াই দিচ্ছি যেহেতু পড়াইতে হবে। মাইক্রোওয়াটটা মানে কি, মাইক্রোওয়াটটার মানে হচ্ছে ছোট, এটা তো আমরা জানি, মাইক্রো মানে কি ছোট। টিউবিউল মানে কি, টিউবিউল মানে কি নল, টিউবিউল মানে কি নল, তার মানে কিছু কঙ্কাল পাওয়া যায় যেগুলো হচ্ছে ছোট নলের মতন, এই যেমন এই কঙ্কালটার কথাই যদি বলি, এটা হচ্ছে ধরো একটা ছোট নলের মতন, এগুলাকে বলা হচ্ছে মাইক্রো টিউবিউলস। আবার কিছু আছে, মাইক্রো মানে হচ্ছে ছোট, এটা জানি। ফিলামেন্ট, ফিলামেন্ট মানে কি, বায়োলজিতে ফিলামেন্ট মানে হচ্ছে দণ্ড, দণ্ড আকৃতির, ছোট ছোট দণ্ড আকৃতির আছে কিছু কঙ্কাল, দেখতে হচ্ছে ছোট ছোট দণ্ড আকৃতির, তো এগুলোকে বলা হচ্ছে মাইক্রো ফিলামেন্ট, ঠিক আছে। আর ইন্টারমিডিয়েট ফিলামেন্ট মানে কি, ফিলামেন্ট মানে কি, ফিলামেন্ট মানে তো বলছি দণ্ড, তাই না? আর ইন্টারমিডিয়েট মানে কি, ইন্টারমিডিয়েট মানে হচ্ছে মাঝারি, ইন্টারমিডিয়েট মানে কি ভাইয়া, ইন্টারমিডিয়েট মানে হচ্ছে মাঝারি, তার মানে এতক্ষণ এতগুলো ছিল ছোট মাইক্রো, ছোট আকৃতির, আর এগুলো হচ্ছে কি মাঝারি আকৃতির কিছু দণ্ড, ঠিক আছে, এগুলোকে বলা হচ্ছে ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, বুঝতে পারছি? ওকে, এখন এখান থেকে ডিটেলস এত পড়াবার কিছু নেই, আমি যা বলবো একটু পড়লে হবে। এখন মাইক্রোটিউবিউলস এর গঠনটা আমি তোমাকে বলি, মাইক্রোটিউবিউলস গুলো কিভাবে গঠিত, মাইক্রোটিউবিউলস, আচ্ছা,
মাইক্রোটিউবুলস এগুলো তো টিউব জাতীয়, টিউবের মতন হবে। এই যে এটা একটা টিউবের মতন, এটা একটা মাইক্রোটিউবুলস ধরে নেয়। এই মাইক্রোটিউবুলস এর উপরের পার্ট হচ্ছে যে পজিটিভ চার্জ যুক্ত, নিচের পার্ট হচ্ছে নেগেটিভ চার্জ যুক্ত। এখন কেন পজিটিভ চার্জ যুক্ত, কেন নেগেটিভ চার্জ যুক্ত, এটা পড়তে হবে না। যাই হোক, এই মাইক্রোটিউবুল গুলা, প্রতিটা মাইক্রোটিউবুল আবার 13টা প্রোটোটিউবুল দ্বারা গঠিত। 13টা কি, 13টা প্রোটোটিউবুল দ্বারা গঠিত। প্রোটোটিউবুল দ্বারা গঠিত। ওকে, প্রোটোটিউবুল দ্বারা গঠিত। যে প্রোটোটিউবুল জিনিসটা কি, প্রোটোটিউবুল জিনিসটা হচ্ছে যে প্রোটোটিউবুল, এখানে আবার টিউবিউল নামটা শোনার কারণে এখানে আবার নল বসায় দেওয়া যাবে না, ঠিক আছে। এই নামটা কেন প্রোটোটিউবিউল, টিউবিউল কেন দিচ্ছে এটা আমি এখনো জানি না, বাট এটার একটা আনুমানিক ধারণা আছে আর কি। যে প্রোটোটিউবিউল জিনিসটাকে আগে এটা বুঝে দিই। ধর এটা একটা প্রোটিন, এটা আরেকটা প্রোটিন, এই দুইটা প্রোটিন একসাথে লাগানো থাকে, ঠিক আছে। সেজন্য এটাকে ডাইমেরিক প্রোটিনও বলা হয়। ডাইমেরিক প্রোটিন মানে কি, ডাই মানে দুইটা প্রোটিন একসাথে লাগানো থাকে, সেজন্য ডাইমেরিক প্রোটিন, ঠিক আছে। এই ডাইমেরিক প্রোটিনটাই হচ্ছে প্রোটোটিউবিউল। তো এই ডাইমেরিক প্রোটিনটাকে যদি আমরা উপর থেকে দেখি একটা নলের মতন দেখাই, এই যে দেখ, নলের মতন দেখায়, সেজন্য এটাকে বলা হচ্ছে প্রোটোটিউবিউলস, ঠিক আছে। আচ্ছা, ডাইমেরিক প্রোটিন বুঝছি। আর ডাইমেরিক প্রোটিনের দুইটা প্রোটিন আবার নাম আছে। নাম এত টেনশন করতে হবে না, এগুলো আসবে না পরীক্ষায়, কারণ এখান থেকে প্রশ্ন খুবই কম আসে। আলফা আর সেকেন্ড প্রোটিনটার নাম হচ্ছে বিটা, একটু করলেই হবে, বুঝতে পারছি। এটা হচ্ছে মাইক্রোটিউবিউলস এর গঠন। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে এই টপিক থেকে, কোষীয় কঙ্কাল থেকে আরেকটা প্রশ্ন আসে, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট নিয়ে একটা প্রশ্ন আসে। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট নিয়ে ওই এত ডিটেলস প্রশ্ন আসে না। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট নিয়ে জাস্ট একটা এমসিকিউ আসে, একটা এমসিকিউ আসে। এমসিকিউটা কি আসে আমি বলতেছি। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হচ্ছে যে 4 প্রকার। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট কয় প্রকার, এমসিকিউটা কিন্তু 5 স্টার, এটা মনে রাখতে হবে, এটা 5 স্টার। ইন্টারমিডিয়েট ফিলামেন্ট হচ্ছে 4 প্রকার, 4 রকম। 4 রকম কিভাবে মনে রাখবো, এটার জন্য একটা ছন্দ আছে। লামিয়ার নিউভাই ক্যাডা, লামিয়ার নিউভাই ক্যাডা। ধর লামিয়া নামে একটা মেয়ে আছে, এটা তোর ক্রাশ, ঠিক আছে। তো এখন তোর ক্রাশ হলে কি হবে, তুই হঠাৎ করে দেখতেছ যে লামিয়া একের সময় একের ছেলে নিয়ে ঘুরতেছে। যখন তুই ওকে যে দোস্ত যে লামিয়া এটা কে, লামিয়া বললো যে এটা আমার ভাই। এখন তোর মনে হচ্ছে কি লামিয়ার নিউ ভাই আসলো কোত্থেকে, ঠিক আছে। তখন এখান থেকে আসলে না লামিয়ার নিউ ভাই ক্যাডা। আচ্ছা, লামিয়ার নিউ ভাই ক্যাডা থেকে এখানে লামিয়া দিয়ে কি বোঝাচ্ছে, লামিয়া দিয়ে বোঝাচ্ছে ল্যামিলিন। লামিয়া দিয়ে কি বোঝাচ্ছে, ল্যামিলিন, ল্যামি ল্যামিলিন। আচ্ছা, নিউ দিয়ে কি বোঝাচ্ছে, নিউ দিয়ে হচ্ছে নিউরোফিলামেন্ট, নিউরোফিলামেন্ট। আচ্ছা, ভাই দিয়ে কি বোঝাচ্ছে, ভাইমেন্টিন। ভাই দিয়ে কি বোঝাচ্ছে, ভাই মেন্টিন। আর ক্যারা দিয়ে কি বোঝাচ্ছে, ক্যারাটিন, ক্যারাটিন। তো তাহলে কয়টা হলো, একটা, দুইটা, তিনটা, চারটা, এই 4 রকম ইন্টারমিডিয়েট ফিলামেন্ট পাওয়া যায়। তাহলে এমসিকিউটা আসবে কি, এমসিকিউটা আসবে কি, এমসিকিউ এমসিকিউটা আসবে কি, এমসিকিউটা আসবে যে নিচের কোনটি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, 4টার মধ্যে যে কোনো একটা নাম দেওয়া থাকবে। আর নিচের কোনটি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট নয়, যে কোনো 4টার মধ্যে একটা অপশন থাকবে যেটা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট না। এখান থেকে প্রশ্ন মাস্ট মাস্ট আসবে, বুঝতে পারছি। ওকে, তাহলে এর মাধ্যমে আমি শেষ করতেছি কোষীয় কঙ্কাল। এরপর আসছে কি, এরপর আসে পারঅক্সিজম, পার অক্সিজম, ওকে। আচ্ছা, পারঅক্সিজম নামটা শুনেই বোঝা যাচ্ছে পার অক্সাইড রিলেটেড কিছু একটা হবে, পার অক্সাইড রিলেটেড কিছু একটা হবে, পার অক্সাইড রিলেটেড কিছু একটা হবে এখানে। আচ্ছা, পারঅক্সি থেকে পারঅক্সি যে ওয়ার্ডটা আছে, এই পারঅক্সি থেকে আসছে যে পার অক্সাইড। সোম মানে কি, বায়োলজিতে সোম মানে কি, দেহ। সোম মানে কি, দেহ। তার মানে পার অক্সিজেন নামে যে অঙ্গাণুটা আছে, অঙ্গাণুর দেহে পার অক্সাইড রিলেটেড কিছু একটা হবে। পার অক্সিজেন যে অঙ্গাণুটা আছে, অঙ্গাণুর দেহে পার অক্সাইড রিলেটেড কিছু একটা হবে, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। আচ্ছা, পার অক্সাইডটা কি, পার অক্সাইডের সংকেত কি, হাইড্রোজেন পার অক্সাইড, তাই না, H2O2। আচ্ছা,
এই H2O2 পারক্সাইড যেটা আছে এটা হচ্ছে যে কি দেহের জন্য বিষাক্ত। এটা কি দেহের জন্য বিষাক্ত, ঠিক আছে? এই পারক্সিজমের ভিতর এই পারক্সাইড গুলাই থাকে। তাহলে তো পারক্সিজম আমাদের ক্ষতি করার কথা, তাই না? পারক্সিজম কি করে? পারক্সিজমের ভিতর যে পারক্সাইড গুলা থাকে, পারক্সিজম কি করে? এগুলাকে ভেঙে ফেলে, ঠিক আছে? এগুলাকে ভেঙে ফেলে, ভেঙে যেহেতু রাসায়নিক সংকেত লিখতেছি, সমতাকরণটা আগেই করে বলতেছি, এটা মুখস্থ। 2H2O2 থেকে পানি তৈরি হবে, 2 মোল পানি তৈরি হবে, আর হচ্ছে অক্সিজেন তৈরি হবে, ঠিক আছে? এখন পানি আর অক্সিজেন তো আমাদের দেহের জন্য ভালো। এই যে পারক্সিজমের ভিতর যে পারক্সাইড আছে, এই পারক্সাইড গুলো ভেঙে পানি আর অক্সিজেনে পরিণত হয়। পরিণত হয়ে পারক্সিজম থেকে পানি আর অক্সিজেন গুলো বের হয়ে দেহের মধ্যে চলে আসে, যেগুলো দেহের জন্য ভালো, ঠিক আছে? আচ্ছা, এই বিক্রিয়াটা ঘটায় কেন? ঘটে কেন? পারক্সিজমের ভিতর নিশ্চয়ই কোনো একটা এনজাইম আছে, যে এনজাইমটা এই বিক্রিয়াটা ঘটাচ্ছে। পারক্সিজমের ভিতর সেই এনজাইমটার নাম হচ্ছে ক্যাটালেস। পারক্সিজমের ভিতর সেই এনজাইমটার নাম হচ্ছে ক্যাটালেস। আর এই এনজাইমের নামটা খুবই খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। এই এনজাইমের নামটা 5 স্টার, ঠিক আছে? এটা আসবেই আসবে, যে কোন এনজাইমের কারণে এই কাজটা করতেছে। তাহলে পারক্সিজম মোটামুটি কি আমরা বুঝতে পারছি। আচ্ছা, আমাদের শরীরের সব অঙ্গে তো পারক্সিজম বেশি থাকবে না, কিছু জায়গায় পারক্সিজম বেশি থাকবে। কোন কোন অঙ্গে পারক্সিজম বেশি থাকবে আমরা একটু দেখি। এটা মনে রাখতে হবে, পারুল কিলমি। এটা কিভাবে মনে রাখতে হবে? পারুল কিলমি। ধর পারুল নামে একটা মেয়ে আছে, কিছুক্ষণ আগে তো লামিয়ার পিছনে ঘুরতো, এখন পারুলের পিছনে ঘুরতেছো, লামিয়াকে না পাই, কারণ লামিয়া তো ভাইয়ের সাথে ভাগছে। আচ্ছা, পারুল নামে একটা মেয়ে আছে, পারুল নামে মেয়েটা এখন তোর সুন্দর লাগছে, এখন তুই ওর সাথে ফ্লার্ট করতেছো, ফ্লার্ট করে বলছো পারুল কিলমি, মানে এত এত সুন্দর সেই মেয়েটা, যে তোকে মারিয়ে ফেলতেছে ওর সৌন্দর্য দিয়ে। তো পারুল কিলমি। আচ্ছা, এখান থেকে পারুল দিয়ে কি বোঝাচ্ছে? পারুল দিয়ে বোঝাচ্ছে পার অক্সিজম। পার অক্সিজম মানে এই কোষের যে অঙ্গাণু, ওটার কথা আমরা এতক্ষণ আলোচনা করতেছি, পার অক্সিজম। ওকে। আচ্ছা, পার অক্সিজম থাকে কোথায় বেশি? কি দিয়ে? হচ্ছে যে কিডনি। কি দিয়ে? কি কিডনি। ল দিয়ে কি লিভার। এই কিডনি আর লিভারে বেশি থাকে। কিডনি মানে কি কিডনি, আর লিভার মানে কি যকৃৎ, ঠিক আছে? কিডনি আর লিভার হচ্ছে পার অক্সিজেন সবচেয়ে বেশি থাকে। আর মি দিয়ে কি? মি দিয়ে হচ্ছে যে আসলে এটা কোনো অঙ্গের নাম না, আমাদের দেহের কোনো অঙ্গের নাম না। পার অক্সিজমের আরেকটা নাম আছে, মাইক্রোজোম। পার অক্সিজমকে আরেকটা নামে ডাকা হয় মাইক্রো মাইক্রোজোম। এই মি দিয়ে বোঝাচ্ছে মাইক্রোজোম, মানে পার অক্সিজমের আরেকটা নাম। বুঝতে পারছি? এই পার কিডনি দিয়ে তুমি কি কি বুঝতেছো? পার অক্সিজেন কোথায় সবচেয়ে বেশি থাকে, আর হচ্ছে যে কি পার অক্সিজমের আরেকটা নাম কি? মাইক্রোজোম। বুঝতে পারছি? এর মাধ্যমে আমাদের পার অক্সিজমটাও শেষ হলো। পার অক্সিজম নিয়ে এর থেকে ডিটেলস পড়া বেশি নেই, তবে আমি বইয়ের মেইন পড়াগুলো যেগুলো বোঝানো দরকার ওগুলো বুঝাচ্ছি। তাই বলে বই রিডিং দিবি না, এটা কখনো হইতে পারে না। আর এগুলো এই ক্লাস করার পর বইটা রিডিং দিস, ঠিক আছে? বইটা একবার রিডিং দিলেই হবে, বইতে একদম আহামরি বাড়তি কথা কিছুই লেখা নেই, ঠিক আছে? আর আমি কাজগুলো পড়াচ্ছি না, কারণ কাজগুলো হচ্ছে এগুলো মুখস্থ জিনিস। আচ্ছা, এখন হচ্ছে কি গ্লাই অক্সিজম। এখন কি আরেকটা অঙ্গাণু আছে গ্লাইকোজেন। এখান থেকে প্রশ্ন আসার চান্স একেবারেই কম, তবে একটা এমসিকিউ আসে, কারণ এটা দিয়ে মানে এটার জন্য বইতে শুধু এক লাইনে লেখা আছে। এক লাইনটা কি? চর্বি আর লিপিডের বিপাক নিয়ন্ত্রণ করে। চর্বি আর লিপিডের বিপাক, চর্বি মানে কি? চর্বি মানে তো লিপিড, তাই না? বিপাক নিয়ন্ত্রণ করে। বিপাক মানে কি? মানে চর্বিকে ভাঙে বা চর্বি তৈরি করে, হোয়াটএভার দেহের প্রয়োজন অনুসারে। চর্বি ও লিপিডে কি করে? বিপাক নিয়ন্ত্রণ করে। চর্বি ও লিপিডের বিপাক নিয়ন্ত্রণ করে, বুঝতে পারছি? একটু কথায় লেখা আছে, কারণ এমসিকিউতে আসে যে নিচের কোনটি চর্বি বিপাক নিয়ন্ত্রণ করে বা নিচের কোনটি লিপিডের বিপাক নিয়ন্ত্রণ করে, গ্লাইকোজেন নিয়ন্ত্রণ করে। গ্লাইকোজেন নিয়ে এর থেকে বেশি কথা লেখা নেই। আচ্ছা, যাই হোক, আমরা এখন হচ্ছে যাব কোষ গহ্বরে। কোষ গহ্বর, ওকে। আচ্ছা, কোষ গহ্বর। কোষ গহ্বর দেখতে কেমন এটা আমরা জানি। কোষ গহ্বর হচ্ছে এই, ধর এটা একটা সেল, এটা একটা সেল, এই যে এরকম একটা পাঁচের মতন কোষ গহ্বর থাকে না, বড় আকারে, এটাই কোষ গহ্বর। আচ্ছা, কোষ গহ্বর হচ্ছে কি? কোষ গহ্বর প্রধানত থাকে উন্নত উদ্ভিদ কোষে, একটা বড় কোষ গহ্বর থাকে। আচ্ছা, আর অনুন্নত কি হয়? এই কোষ গহ্বরটা যতটা বড় দেখাচ্ছে না, অনুন্নত উদ্ভিদ কোষগুলোতে, মানে যেগুলো অনুন্নত টাইপ আর কি, উম, আদি কোষ, ঠিক আছে, বা অনুন্নত কোষ, অনুন্নত কোষগুলোতে, অনুন্নত
কোষগহ্বর শুধু পাওয়া যায় কোথায়? শুধু পাওয়া যায় উদ্ভিদ কোষে, প্রাণী কোষে পাওয়া যায় না, উদ্ভিদ কোষে পাওয়া যায়। ঠিক আছে? আচ্ছা, এখন উন্নত উদ্ভিদ কোষে ছোট ছোট অনেকগুলো কোষগহ্বর থাকে। ছোট ছোট অনেকগুলো কোষগহ্বর থাকে। ওকে, অনেকগুলো কোষগহ্বর থাকে। আচ্ছা, উন্নত উদ্ভিদ কোষে কি হয়? উন্নত উদ্ভিদ কোষে এই ছোট ছোট অনেকগুলো কোষগহ্বর মিলিত হয়ে একটা বড় কোষগহ্বর তৈরি করে, এই যে এইটা, যেটার সাথে আমরা পরিচিত, বড় কোষগহ্বর তৈরি করে। হ্যাঁ, ছোট ছোট কোষগহ্বর গুলো মিলে। আচ্ছা, এখন কোষগহ্বরটা কি? কোষগহ্বরটা হচ্ছে একটা কোষের দৃশ্যত ফাঁকা স্থান। কোষগহ্বরটা কি? কোষের দৃশ্যত ফাঁকা স্থান। কোষের দৃশ্যত ফাঁকা স্থানটা কি আমি বুঝাচ্ছি। কোষের দৃশ্যত ফাঁকা স্থান। ওকে, কোষের দৃশ্যত ফাঁকা স্থান মানে কি? দৃশ্যত মানে হচ্ছে দেখতে ফাঁকা লাগে। এই যে কোষগহ্বর, এই জায়গাটা মনে হয় যে এখানে কিছুই নেই, এটা ফাঁকা। ঠিক আছে? এটা দৃশ্যে দেখতে, আমরা যখন মাইক্রোস্কোপে ফেলবো তখন মনে হয় যে এই জায়গাটা ফাঁকা, দৃশ্যত ফাঁকা স্থান, কিন্তু এটা আসলে ফাঁকা স্থান না। হ্যাঁ, এই জায়গায় আসলে কি থাকে? এই জায়গায় থাকে যে আসলে রস, কোষ রস থাকে। এই জায়গায় থাকে কোষ রস, এই যে কোষ রস। তাহলে এটাকে মাইক্রোস্কোপে ফাঁকা কেন দেখায়? কারণ কোষ রসের তো কোনো কালার নেই। পানি, পানি কি কোনো কালার আছে? তো কালার না থাকলে এই জায়গাটা ফাঁকা ফাঁকা মনে হবে না? ঠিক সেই কারণে ফাঁকা দেখায়। কিন্তু এখানে অ্যাকচুয়ালি কি থাকে? কোষ রস থাকে, মানে পানির মতন জিনিসই। কিন্তু কোষের ভিতর থাকে বলে এটাকে কোষ রস বলা হচ্ছে, এই যে কোষ রস থাকে। বুঝতে পারছি? আচ্ছা, এটাই গেল একটা কথা। আরেকটা হচ্ছে যে কি, আরেকটা হচ্ছে যে আহ, আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে কোষ গহ্বরকে ঘিরে। আচ্ছা, কোষ গহ্বরকে ঘিরে একটা আবরণ থাকে, রাবারের একটা আবরণ থাকে। এই যে কোষ গহ্বরকে ঘিরে, কোষ গহ্বরের চারপাশে একটা রাবারের আবরণ থাকে। এই যে রাবারের আবরণ, ঠিক আছে? এই রাবারের আবরণটার নাম আমি আগেও বলছি, আবারও বলতেছি, রাবারের আবরণ থাকে। আর রাবারের আবরণটাকে বলা হয় টোনোপ্লাস্ট। রাবারের আবরণটাকে কি বলা হয়? টোনোপ্লাস্ট। বুঝতে পারছি? রাবারের আবরণটাকে কি বলা হচ্ছে? টোনোপ্লাস্ট বলা হচ্ছে। এই টোনোপ্লাস্ট ওয়ার্ডটা খুবই 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 ইম্পর্টেন্ট, এটা আসবে। ঠিক আছে? তাহলে কোষ গহ্বরের কাজ যদি বলা হয়, একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে কোষ রস ধারণ করে। কোষ গহ্বর কি করে? কোষ রস ধারণ করে। কোষ রস ধারণ করে। তাহলে কোষ গহ্বর নিয়ে মোটামুটি যা পড়ার বলে ফেলছি। আচ্ছা, কোষ গহ্বর একটা ইম্পর্টেন্ট কাজ করে, যে ইম্পর্টেন্ট কাজটা আসবে। কোষ গহ্বর একটা ইম্পর্টেন্ট কাজ করে। কোষ গহ্বরের ইম্পর্টেন্ট কাজটা হচ্ছে কোষের পিএইচ নিয়ন্ত্রণ করে। কোষের পিএইচ নিয়ন্ত্রণ করে। বুঝতে পারছি? কোষের পিএইচ নিয়ন্ত্রণ করে। তো বাদ বাকি আর কোষ গহ্বর নিয়ে যা যা বলা আছে এগুলো বই রিডিং করতে হবে, এগুলো আমি পড়াবো না। কারণ বাচ্চাদের মতন যদি এখন সব পড়ানো লাগে এটা খুবই খারাপ ব্যাপার একটা হবে। ঠিক আছে? কারণ এই চ্যাপ্টারে যে জায়গাগুলো আমার পড়ানো লাগবে এটা তো আমি জানি। ঠিক আছে? আর হচ্ছে আচ্ছা, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট, তারপর হচ্ছে কি মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্ট, এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে কোষের দৃঢ়তা প্রদান করে, কোষের আকৃতি প্রদান করে, তারপর হচ্ছে সিলিয়ার ফ্লাজেলা গঠনে সহায়তা করে। এই জিনিসগুলো লিখে দিতে হবে। তিনোটার সেম কাজ, ঘুরে ফিরে সেম কাজই। ঠিক আছে? এগুলো বই থেকে রিডিং করলে হবে। আচ্ছা, তাহলে আজকের ক্লাস আমাদের এতটুকুই। আর ক্লাসটা দেখলে ছোট মনে হইতে পারে, কারণ আমি লিখে লিখে পড়াইছি তো, খালি মেইন ওয়ার্ডগুলো লিখে দিছি, সাজানো ছিল। এখন কথা হচ্ছে যে কি, তোমার বই রিডিং করা লাগবে অবশ্যই। আর নেক্সট ক্লাস থেকে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পড়া শুরু হবে, কোষের সবচেয়ে ইম্পর্টেন্ট। এতক্ষণ কোষের অনেক জিনিস নিয়ে পড়ালেখা করছি, এখন কোষের মস্তিষ্ক নিয়ে যদি পড়ালেখা না করি তাহলে কেমন হবে? নেক্সট ক্লাস থেকে হচ্ছে নিউক্লিয়াস নিয়ে পড়ালেখা হবে। নেক্সট ক্লাস কিসে থেকে পড়া হবে? নিউক্লিয়াস থেকে পড়ালেখা হবে। নিউক্লিয়াস থেকে পড়ালেখা হবে, ঠিক আছে? নিউক্লিয়াস, নিউক্লিয়াসের গঠন নিয়ে তো পড়ালেখা করবো, নিউক্লিয়াসের কাজ কি এগুলো করবো। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে, নিউক্লিয়াসের ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা আছে, ক্রোমোজোম। ঠিক আছে? ক্রোমোজোম, ডিএনএ। এখান থেকে ডিএনএ, ক্রোমোজোম, এগুলো এই আরো অনেক ডিটেলসে চলে যাব। বুঝতে পারছি? নিউক্লিয়াসের ভিতরে আবার অনেক জিনিস। তো আমাদের নেক্সট ক্লাস থেকে হচ্ছে মেইন ক্লাস শুরু হবে, মেইন পড়া, যেখানে বুঝার জিনিস আছে। এখন এতক্ষণ তো এগুলো বাদ, বাকি এগুলো কি ছোটবেলায় পড়ে আসছো, সেগুলো জাস্ট আমি রিমাইন্ড দিলাম।
ওকে।